আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো যে এসআইআর এ যারা অ্যাডজুডিকেশন হিসেবে যারা বিচারাধীন আছেন তাদের ক্ষেত্রে পুরনো ভোটার লিস্ট ঠিক কতটা কাজে লাগবে, এটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। যেমন ধরুন যে যদি যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, যারা এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা পাস করে যাবে তারা তো পাস করে গেলই, তাদের নিয়ে কোনো ব্যাপার থাকবে না। কিন্তু যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন এবং তারপরেও বিচারকরা যাকে রিজেক্ট করবে, দেখুন তাদের কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হবেই। এবং যারা বিশেষ করে যারা বাদ যেতে পারে বা বাদ যাবে, তারা কিভাবে যে হাইকোর্ট যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা গঠন করবে, সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে তারা কিভাবে তারা মামলা করবে বা কিভাবে দরখাস্ত করবে এবং কি কি প্রমাণ করবে। তো দেখুন, যেহেতু এখানে নির্বাচন কমিশন, যেহেতু আপনি ভোটার কি ভোটার নয় এই ব্যাপারেই যেহেতু আপনার সব থেকে বেশি প্রমাণ করতে হবে, সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনাদের হিয়ারিং এ যে নথিগুলো দিচ্ছেন না কেন সবগুলোরই গুরুত্ব আছে, কিন্তু সমস্ত নথির বাইরেও কিন্তু বেশি গুরুত্ব পাবে। সেটা হলো আপনার বাবা মায়ের নামে বা আপনার বংশের নামে পুরনো ভোটার লিস্ট। তো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে পুরনো ভোটার লিস্টের গুরুত্ব কি এবং পুরনো ভোটার লিস্ট কোথা থেকে সংগ্রহ করতে হয়, কিভাবে সংগ্রহ করতে হয়, তার পদ্ধতি কি, সবটাই কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওতে কিন্তু জানাবো। তাই আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে যদি এই বিষয়গুলো আপনারা পরপর জানতে চান, তাহলে কিন্তু আপনারা ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখুন। কারণ ভিডিওটা খুব কষ্ট করে তো আপনাদের জন্যই আমি তৈরি করছি, সুতরাং আপনারা দেখুন, তাহলে কিন্তু পরপর এই পদ্ধতিগুলো বুঝতে পারবেন। এইবার আমি কিন্তু মেন আলোচনায় আসছি যে আমরা জেনে নিই যে পুরনো ভোটার তালিকার গুরুত্ব ঠিক কতখানি। সেটা হলো যে বর্তমান যুগে নাগরিকত্ব বা বংশ তালিকা প্রমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের আর্কাইভে থাকা ১৯৫২ সালের ভোটার তালিকাকেই সবচেয়ে পুরনো প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়। তাহলে আমি কি বললাম? পশ্চিমবঙ্গ সরকারের আর্কাইভে থাকা। তাহলে এই আর্কাইভ জিনিসটা কি? আর্কাইভ জিনিসটা হচ্ছে যার বাংলা নাম হচ্ছে মহাফেজ খানা। আর্কাইভের বাংলা নাম মহাফেজ খানা। অর্থাৎ আর্কাইভের কাজ কি? আর্কাইভ ডিপার্টমেন্ট আর্কাইভের কাজটাই হলো যে পুরনো ভোটার লিস্ট, পুরনো দলিল, পুরনো ম্যাপ, মানে সবকিছু আমাদের পশ্চিমবঙ্গে যত কিছু পুরনো আছে, যেগুলো সমস্ত কিছুই কিন্তু তারা কিন্তু সংরক্ষণ করে রাখে। যে মানে কাগজপত্র যেগুলো প্রামাণ্য দলিল, প্রামাণ্য নথি যেগুলো, সেগুলো কিন্তু সেগুলো সংরক্ষণ করে রাখে। এটাই কিন্তু আর্কাইভের কাজ। বাংলায় যাকে বলা হয় মহাফেজ খানা। তো এবার আমি আপনাদের জানিয়ে দিই যে এই আর্কাইভে ঠিকানা কি। এই আর্কাইভের দুটো ঠিকানা আছে। যেটা পুরানো বিল্ডিং, তার ঠিকানা হলো ৬ ভবানী দত্ত লেন, কলকাতা ৭৩। এটি হচ্ছে কলকাতা যে বিশ্ববিদ্যালয় আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে এই বিল্ডিংটা। এটা কিন্তু পুরনো বিল্ডিং। আরো পাশাপাশি আপনাদের জানাই যে এই আর্কাইভের একটা কিন্তু নতুন বিল্ডিং হয়েছে আর্কাইভের। এই নতুন বিল্ডিংটা হয়েছে সেটা হলো ৪৩ শেক্সপিয়ার সরণি, কলকাতা ১৭। ৪৩ শেক্সপিয়ার সরণি, কলকাতা ১৭। এটি হচ্ছে যে কলা মন্দির আছে, কলা মন্দিরের ঠিক বিপরীতে এই আর্কাইভ বিল্ডিংটা হয়েছে, নতুন বিল্ডিংটা হয়েছে। তো আপনাদেরকে আমি বলি যে আপনারা পুরোনো বিল্ডিং এ যাবেন না। এই যে নতুন যে বিল্ডিংটা হয়েছে ৪৩ শেক্সপিয়ার সরণি, কলা মন্দিরের ঠিক বিপরীতে, এই বিল্ডিংটা অনেক বেশি আপ টু ডেট এবং অনেক বেশি মানে সিস্টেমটা খুব ভালো এই বিল্ডিং এ। এবং এই বিল্ডিং এ গেলে আপনারা আপনাদের যে সমস্যা সেটা কিন্তু সমাধান পাবেন। তো এই বিল্ডিং এ গিয়ে আপনারা কি কি পাবেন? এই বিল্ডিং এ গিয়ে কিন্তু আপনি পাবেন ১৯৫২ সালের প্রথম ভোটার লিস্ট। এই ভোটার লিস্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ভোটার লিস্ট এবং এই ভোটার লিস্টের মধ্য দিয়েই প্রথম ভোটার কারা ছিল পশ্চিমবঙ্গে তার কিন্তু একটা পূর্ণাঙ্গ তালিকা কিন্তু আপনারা পেতে পারবেন। এবং তারপরে যদি দেখা যায় যে আপনার ১৯৫২ সালের দরকার নেই, তারপরে কিন্তু ১৯৫২ সালের পরে যে গুরুত্বটা আছে সেটা হলো ১৯৫৬ সালে গুরুত্ব আছে। ১৯৫৬ সালে আপনারা দেখতে পারেন। যদি মনে হয় যে না আমি তারপরে চাই,
তাহলে 1956 সালের পরে ভোটার লিস্ট হয়েছিল 1961 সালে, তারপরে হয়েছিল 1966 সালে, তারপরে হয়েছিল 1971 সালে, তারপরে হয়েছে 1975 সালে, তারপর 1978 সাল, তারপর 1984 সাল, তারপর 1988 সাল, তারপর 1995 সাল, তারপর এই লাস্ট এসআইআর হলো 2002 সাল। এগুলো কিন্তু আপনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে সালগুলো বললাম এই সালগুলো কিন্তু নির্বাচন কমিশনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সাল এগুলো। তার মাঝে এবার ভোটার লিস্টে প্রতি বছরই তৈরি হয়, সংশোধন হয়, সেটা আলাদা কথা, আপনারা সেগুলোও পাবেন। তাহলে আমি যে সালগুলো মেনলি উল্লেখ করে দিলাম এই সালগুলো কিন্তু নির্বাচন কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানেটা হলো যে এই সালগুলোতে যে যে জনগণের নাম আছে, কারো বাবার নাম আছে, কারো মায়ের নাম আছে, কারো ঠাকুরদার নাম আছে, এই যে নামগুলো আছে, তাতে করে কিন্তু আপনারা যদি এই ভোটার লিস্টগুলো যদি আপনারা স্টেট আর্কাইভ থেকে যদি কালেকশন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ হয়ে যাবে, মানে প্রমাণের জন্য যে হ্যাঁ আপনি ভারতীয় বৈধ ভোটার, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এইবার আপনাকে বলি যে তাহলে কিভাবে পেতে হবে। এই আপনি প্রথমে, হ্যাঁ আর একটা কথা জানিয়ে রাখি যে এই স্টেট আর্কাইভ কিন্তু সোম থেকে শুক্রবার কিন্তু খোলা থাকে, শনি এবং রবিবার কিন্তু বন্ধ থাকে। আর টাইমটা হলো অফিস টাইম, অফিস টাইম যেমন হয়। তাহলে ওইখানে যদি আপনি যান তাহলে আপনাকে কি কি নিয়ে যেতে হবে? আপনাকে নিয়ে যেতে হবে মানে প্রমাণ হিসেবে একটি আধার কার্ডের জেরক্স কপি। ওটা যখন একটা সাদা কাগজে একটা দরখাস্ত লিখতে হয় বা একটা ওদের ফর্ম ছাপানো থাকতে পারে, সেইখানে আপনাকে কিন্তু কোর্ট ফি দিতে হবে। মানে উকিল বাবুরা কোর্টে যে ছোট ছোট যে কোর্ট ফি গুলো ব্যবহার করে সেই রকম কোর্ট ফি কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ কোনো উকিল বাবুর কাছ থেকে আপনি কোর্ট ফি নিয়ে যাবেন 50 টাকা বা 60 টাকা বা 100 টাকা আপনি কোর্ট ফি দিয়ে যাবেন। তো আপনি যে একটা দরখাস্ত লিখলেন, তো সেই দরখাস্তর মাথায় কিন্তু যে ফিটা ওরা বলবে ওদের কাছ থেকে জেনে নেবেন যে কত টাকার কোর্ট ফি লাগবে, সেই ফিটা কিন্তু কোর্ট ফিটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে সই স্বাক্ষর করে সঙ্গে একটা আধার কার্ডের জেরক্স দিয়ে আপনাকে কিন্তু দিতে হবে। আর এবার যে দরখাস্তটি আপনি লিখছেন সেই দরখাস্তের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে যে কি কি চাইছেন, মানে মানে আপনি কার চাইছেন। যেমন ধরুন হয়তো আপনি আপনার যে পূর্বপুরুষ আছে আপনি তাদের হয়তো কোনো ভোটার লিস্ট চাইছেন, তো তাহলে আপনাকে দিতে হবে 1 নম্বরে, মনে রাখুন আমি 1 2 করে বলছি। 1 নম্বরে দিতে হবে পূর্বপুরুষের নাম, আপনি যার নামের ভোটার লিস্টে চাইছেন। তবে মনে রাখবেন যে সেই বানানটা কিন্তু যে ভোটার লিস্টে মোটামুটি ছিল আপনার যে আইডিয়া আছে সেই বানানটা দেবেন। 2 নম্বরে হচ্ছে তৎকালীন ঠিকানা, অর্থাৎ গ্রাম, শহর, মৌজা এবং জেল নম্বর, এগুলো কিন্তু একটু জেনে যাবেন এগুলো। 3 নম্বরে হচ্ছে থানা, 4 নম্বরে জেলা, 5 নম্বরে যদি সম্ভব হয় তাহলে ভোটার লিস্টের পার্ট নম্বরটা দেবেন। এই ভোটার লিস্টের পার্ট নম্বরটা যদি দেন তাহলে কিন্তু ওদের পক্ষে কিন্তু চট করে কিন্তু খুঁজে ওরা পাবে। আর যদি আপনার ভোটার লিস্টের পার্ট নম্বরটা যদি না জানা থাকে তাহলে আপনি উপরে যেগুলো আমি বললাম, আগে যেগুলো বললাম ওগুলো দিলেই যথেষ্ট। এইবার এইবার এখানে আরো একটা আপনার কোয়েশ্চেন আসছে যে আমি তো এই ভোটার লিস্টটা আমি তো চাইলে এখন তো অনলাইন থেকেই পেয়ে যেতে পারি, তাহলে আপনি আমাকে স্টেট আর্কাইভে কেন পাঠাচ্ছেন? এটা একটা ভালো একটা কোয়েশ্চেন। তো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন এই কেসগুলো যখন অ্যাপিলেট ট্রাইব্যুনালে যখন যাবে, সেটা হাইকোর্টে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা হবে গঠন হবে সেইখানে যখন যাবে, বা আপনাকে হয়তো অন্য আরো কোথাও যেতে হতে পারে, তো একটা কথা জেনে রাখুন যে যে কোনো কোর্টে যে কোনো বিচারকরা কোনো জেরক্স কপি কিন্তু কিন্তু গ্রহণ করে না। এবং পাশাপাশি আপনাকে বলি যে আমাদের ভারতীয় যে সাক্ষ্য আইন যেটা আছে সেখানে কিন্তু লিখে দেওয়া আছে যে কোনো জেরক্স কপি কিন্তু আপনি কিন্তু দাখিল করতে পারবেন না, এবং সেই জেরক্স কপিটা কিন্তু প্রামাণ্য নথি হিসেবে কিন্তু কোর্ট কিন্তু গ্রহণ করবে না। তো সেইখানে আপনাকে স্টেট আর্কাইভের অফিসে এই কারণে আমি যেতে বলছি, এই কারণেই যে সেটা হলো যে যখন আপনি কোনো অনলাইনে কম্পিউটার থেকে যখন আপনি বের করছেন অনলাইনে, তখন কিন্তু সেটা কিন্তু জেরক্স কপি বেরোবে, একটা এজিড জেরক্স কপি। তা সেটাকে কিন্তু আপনি কোনো কোডে কিন্তু কাজে লাগাতে পারবেন না। হয়তো কি আপনি আপনার প্রয়োজনের জন্য কাজে লাগাতে পারলেন, তবে হ্যাঁ
যদি আপনি আগেই যদি ওই কম্পিউটার থেকে বা অনলাইন থেকে আপনি যদি সেই আপনার পূর্বপুরুষের কপিটা যদি বের করে নিতে পারেন, তাহলে একটা সুবিধা হবে কি, আপনি যখন স্টেট আর্কাইভ অফিসে যখন যাবেন, তখন ওই একটা জেরক্স কপি যখন গেঁথে দেবেন, তখন কিন্তু ওদের মুখে কিন্তু চট করে খুঁজে পাওয়া কিন্তু খুব সুবিধা হবে। এই একটা আপনি কাজ করতে পারেন। তাহলে আপনাকে কিন্তু স্টেট আর্কাইভে অফিসে গিয়ে আপনি যখন পুরনো ভোটার লিস্ট দেবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু ওই মানে সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করতে হবে। সার্টিফাইড কপি মানে যেটাকে বলা হয় জাবেদা নকল। তো এই কাজগুলো আপনারা করে রাখুন। কারণটা হলো যে আপনারা বিভিন্নভাবে অলরেডি জেনেই গেছেন যে যে মানে সংখ্যাটা বাদ পড়বে, সে সংখ্যাটা হয়তো একটা যথেষ্ট সংখ্যাই হবে। তো সে সময় কিন্তু যখন ধরুন বিচারকরা যে নথিটা যাচাই করছেন, সেই নথিটা যাচাই করার পরে যখন যারা বাদ পড়বে, তারা কিন্তু সকলেই কিন্তু চাইবে যে ওই স্টেট আর্কাইভে গিয়ে কিন্তু সেই নথিটা জোগাড় করার। তখন ধরুন প্রচুর ভিড়ে গিয়ে আপনারা পড়ে যাবেন। দেখা গেল যে এখন যদি জানতেন এখন ফাঁকা ফাঁকা আছে অফিসটা, এখন হয়তো আপনি 2 দিন বা 4 দিনের বা 5 দিনের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু যখন একই সঙ্গে যখন লাখ লাখ লোক যাবে, তখন দেখা গেল যে আপনার ওই নথিটা পেতে কিন্তু দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস বা 6 মাস লেগে গেল। তাহলে আপনার লাভটা কি হবে? আপনাকে তো ধরুন হিয়ারিংটা তাড়াতাড়ি করতে হবে। দেখুন, আমি এই কথাগুলো যে বলছি আপনাদেরকে যে ভয় দেখানোর জন্য বা আতঙ্ক ধরানোর জন্য তা নয়। বরং আমি এই কথাগুলো আগাম বলে রাখছি আপনাদেরকে সাবধান করার জন্য। যাতে করে আপনারা সাবধান হয়ে যেতে পারেন, যাতে করে আপনারা অনেক বেশি সচেতন হতে পারেন এবং এই কপিগুলো যাতে করে জোগাড় করতে পারেন। তবে লাস্টলি আপনাদের বলে রাখি যে এই পুরনো ভোটার লিস্ট কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্যই বলুন আর ভোটার হিসেবে নাম তোলার জন্যই বলুন, এটা কিন্তু খুব ভালো একটা কিন্তু ডকুমেন্ট। সুতরাং আপনারা কিন্তু এটাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। কারণ দেখুন আগামী দিনে কি আসছে, কি হবে কেউ কিন্তু জানে না। সুতরাং আপনি একজন ভারতীয় সজাগ নাগরিক হিসেবে আপনি কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই জোগাড় করার চেষ্টা করুন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।